হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমার আলোচ্য বিষয় হলো এসএলএসটি ইন্টারভিউ। এই এসএলএসটি ইন্টারভিউকে আমরা পার্সোনালিটি টেস্ট বলেও জানি। আলোচনা শুরুতেই প্রথমেই যেটা আমাদের মাথায় রাখতে হবে যে ইন্টারভিউয়ের কিন্তু কোনো সিলেবাস হয় না। তাহলে কি আমরা হাত পা গুটিয়ে বসে থাকব? মোটেই না। ইন্টারভিউয়ের একটা প্রস্তুতি কিন্তু আমাদের নিতেই হবে। এ প্রসঙ্গে আমি যে কথাগুলি তোমাদের বলবো তার অধিকাংশই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলবো। তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো যে আমি এসএলএসটি 9-10 এবং 11-12-এর পরীক্ষায় 2 বার উত্তীর্ণ হয়েছিলাম। ফলে সেই দুটি পরীক্ষাতে আমার নিজের ইন্টারভিউয়ের অভিজ্ঞতা, সেই সময় আমার বন্ধুবান্ধবদের ইন্টারভিউয়ের অভিজ্ঞতা, পরবর্তীকালে আমার জুনিয়র যে ভাই বোনরা ছিল তাদের যে ইন্টারভিউয়ের অভিজ্ঞতা, সেই সামগ্রিক ধারণাকে এক জায়গায় করে আমি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব তোমাদের কিছু দিক নির্দেশ করবার। তোমরা তো নিজেদের স্তরে প্রস্তুতি নিচ্ছই, তার সাথে আজকে আমি ভিডিওতে যে কথাগুলি বলছি সেগুলি মাথায় রেখে তোমরা যদি তোমাদের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাও তাহলে তা তোমাদের জন্য কিছুটা হলেও বেনিফিশিয়াল হবে। তো এ প্রসঙ্গে দেখো, সামগ্রিক ইন্টারভিউয়ের যে প্রসেস, সেই প্রসেসকে আমরা দুটি ভাগে দেখতে পারি। প্রথম হচ্ছে এটিকেটস বা শিষ্টাচার এবং দ্বিতীয় হচ্ছে ইন্টারেকশন বা প্রশ্নোত্তর পর্ব। এই এটিকেটস বা শিষ্টাচারের মধ্যে প্রথমে যেটি আসে তা হচ্ছে পোশাক পরিচ্ছদ বা ড্রেস কোড। মনে রাখতে হবে যে আমরা কিন্তু শিক্ষক নিয়োগের পরীক্ষার ইন্টারভিউ দিতে যাচ্ছি। তো সেখানে কী ধরনের পোশাক আশাক আমরা মাথায় রাখব? পরিষ্কার পরিচ্ছন্ন, সাদামাটা ও ফর্মাল পোশাক পরা উচিত। মেয়েদের জন্য সিম্পল শাড়ি অথবা সালোয়ারের হাতা 3/4 বা ফুল স্লিভ তোমরা ব্যবহার করতে পারো। আর শাড়ির সাথে যে ব্লাউজ তা তোমরা এলবো বা কোনোই পর্যন্ত বা 3/4ও ব্যবহার করতে পারো। ছেলেদের জন্য ফর্মাল শার্ট, তা হাফ শার্ট বা ফুল শার্ট যে কোনো হতে পারে, সাথে ট্রাউজার, জুতো বা চটি। শীতকালে যদি ইন্টারভিউ হয় তাহলে হাফ বা ফুল হাতা সোয়েটার পরা যেতে পারে। যেগুলো আমরা করব না তা হচ্ছে জিন্স, টি শার্ট, জ্যাকেট, ব্লেজার, টাই, প্রচণ্ড উজ্জ্বল রঙের পোশাক, স্পোর্টস শু এগুলো পরিহার করব। তো তোমরা হয়তো বলতে পারো যে স্যার, অনেক ইন্টারভিউয়ের ভিডিওতে আমরা এমন দেখেছি যে ব্লেজার এবং টাই পরে অনেক ইন্টারভিউ দিচ্ছেন। আসলে দেখবে যে হয়তো কর্পোরেট সেক্টরের যে জবগুলো হয় তার ইন্টারভিউ বা ইউপিএসসির যে ইন্টারভিউ, সেখানের যে পোশাক আশাক বা তার যে এটিকেটস, তার সাথে আমাদের রাজ্যের যে সরকারি স্কুলের শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ তার কিছুটা পার্থক্য আছে। আমরা পুরোপুরি তাকে নকল করব না এবং সেখানে ব্লেজার টাই পরে যাওয়াটা অন্যায় নয়, কিন্তু একটু যেন বাড়াবাড়ি মনে হবে, ঠিক আছে? কারণ আমরা সাধারণ বেকার ছেলে মেয়ে যারা আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমি এখানে ফ্রেশারদের কথাই ভেবে এই কথাগুলো বলছি, তো তাদের পোশাক আশাকও খুব সাধারণ সাদামাটা কিন্তু ডিসেন্ট হওয়া উচিত বলে মনে করছি। এর পরবর্তী বিষয় হচ্ছে প্রবেশের সময় আচরণ। যথাযথ অনুমতি নিয়ে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করতে হবে। এটা খুব সাধারণ একটা বিষয়। আমরা ধরো কলেজ বা ইউনিভার্সিটিতে যখন আমাদের স্যারদের ঘরে যেতাম তখন আমরা তো বলেই ঢুকতাম যে স্যার আসবো বা স্যার আসতে পারি, ঠিক সেই রকম। এরপর সঠিক অভিবাদন জানাতে হবে। ইন্টারভিউ কক্ষে তোমরা হয়তো দেখবে যে 3 জন, বড়জোর 4 জন বসে আছেন। তার মধ্যে যদি সবাই পুরুষ থাকেন তাহলে আমরা প্রবেশ করেই বলবো যে নমস্কার স্যার। যদি একজন ম্যাডাম থাকেন তাদের মধ্যে তাহলে আমরা বলবো নমস্কার স্যার, নমস্কার ম্যাম, ঠিক আছে? এইভাবে, খুব বাড়াবাড়ি কিছু না। এরপর যে বিষয়টি তা হচ্ছে ঘরে তো আমরা প্রবেশ করলাম, একটা চেয়ার তো থাকবেই। তোমরা গিয়ে দেখবে যে ওনারাই কিন্তু বলছেন যে বসুন আপনি। তো বসতে বলার পর আমরা ধন্যবাদ জানিয়ে চেয়ারে বসব। পরবর্তী বিষয় হচ্ছে শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। চোখের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসীভাবে কথা বলতে হবে, এইটা কিন্তু খুব জরুরি। রিসেন্টলি তোমরা খেয়াল করবে যে এসএলএসটি ইন্টারভিউয়ের কথা মাথায় রেখে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক চ্যানেল এরকম ইন্টারভিউয়ের মক ভিডিও কিন্তু তারা বানিয়েছেন। আমার তো বিষয়গুলো যথেষ্ট কার্যকরী এবং উপকারী মনে হয়েছে। সেখানে তোমরা খেয়াল করবে যে তারা কিভাবে যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের সাথে ইন্টারাকশন করছেন।
অবশ্যই চোখের দিকে তাকিয়ে কিন্তু আমাদের কথা বলতে হবে এবং আমাদের চোখে মুখে যেন একটা কনফিডেন্সের ছাপ থাকে। এবার এই কনফিডেন্স মানে আমাদের কথাবার্তায় কোনো রকম ঔদ্ধত্য যেন প্রকাশিত না হয়, একটা বিনয়ের ভাব থাকবে অথচ আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশও ঘটবে। ঠিক আছে? সোজা হয়ে চেয়ারে বসতে হবে, কোনোভাবে চেয়ারে হেলান দিয়ে বা ঝুঁকে কাত হয়ে আমরা বসবো না। অস্থিরতা, অনেক সময় টেনশন থেকে এগুলো হয়, পা হয়তো আমরা নাড়িয়ে চলেছি, এদিক ওদিক তাকাচ্ছি, ঠিক আছে, চেয়ারের মধ্যে হয়তো হাত ঘষছি বা দুটো হাত বা আঙুল ফাটাচ্ছি ইত্যাদি, এই সমস্ত কিন্তু কিছু করব না। খুব কাম কোয়াইট আরামসে বসবো, ওনাদের দিকে তাকিয়ে কথা বলবো। ফলে আমাদের কোনো ধরনের অস্থিরতা কিন্তু এড়িয়ে চলতে হবে। হাসি মুখ রাখতে হবে, তবে তা অতিরিক্ত নয়, এটা খুব ইম্পর্টেন্ট। আমি ইতিমধ্যেই বললাম যে বিভিন্ন চ্যানেলগুলি তোমরা খেয়াল করবে যে ইন্টারভিউয়ের মক ভিডিও অনেকেই কিন্তু বানিয়েছেন। দুই একটি ভিডিও আমিও কিন্তু দেখেছি। তো দেখতে গিয়ে যেটা খেয়াল করলাম যে অনেকেই খুব মুখটা গোমড়া করে গম্ভীরভাবে উত্তর দিচ্ছে। এইটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। একটা চোখে মুখে মৃদু হাসি বা স্মাইল যাকে বলে সেইটা কিন্তু রাখতে হবে। ঠিক আছে? আবার হাসি মুখ রাখতে বলছি মানে অকারণে অনর্থক হাসি হাসি মুখ করে থাকছো, এটাও কিন্তু না। এই ব্যালেন্সটা নিজেকেই বুঝতে হবে, এটা একটা কমন সেন্সের ব্যাপার। কিন্তু প্রচণ্ড টেনসড বা চোখে মুখে ভয় বা গুরুগম্ভীর একটা মুখ এই রকম করে যদি তুমি প্রশ্নকর্তাদের সাথে ইন্টারাকশান করো, সেটা আমার মনে হয় খুব একটা শোভনীয় নয়। নেক্সট বিষয় হচ্ছে ভদ্রতা ও ভাষা ব্যবহার। পরিষ্কার উচ্চারণ, শুদ্ধ ভাষা ও ভদ্রভাবে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। এটা তো খুব সাধারণ একটা বিষয়, কারণ আমরা যে পেশার সাথে যুক্ত হতে যাচ্ছি সেখানে পরিষ্কার উচ্চারণটা খুব জরুরি, শুদ্ধ ভাষা ব্যবহারটাও খুব জরুরি। কারণ আমরা ছেলে মেয়েদের আমাদের কথার মাধ্যমেই তো তাদেরকে বেঁধে রাখবো ক্লাসে। তারা আমাদের উচ্চারণ, আমাদের কথাবার্তা, আমাদের শব্দচয়ন সেখান থেকেই তো ছেলেমেয়েরা শিখবে। তো ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তারাও কিন্তু সামগ্রিক যে ইন্টারাকশান হবে তার মাধ্যমে এইগুলো কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। বিতর্ক ও পাল্টা যুক্তি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ইন্টারভিউয়াররা অনেক সময় প্রশ্নের মাধ্যমে আমাদের টেম্পারমেন্ট কিন্তু যাচাই করতে পারেন, আমাদের ধৈর্যের পরীক্ষা তারা নিতে পারেন। তো আমরা সবসময় চেষ্টা করব যে কোনোভাবে যেন কোনো বিতর্কিত বিষয়ের মধ্যে বেশি জড়িয়ে না পড়ি। হ্যাঁ, আমাদের উত্তরের মধ্যে অবশ্যই লজিক থাকবে, কিন্তু যুক্তি, পাল্টা যুক্তি, ওনারা একটা কিছু বলছেন আমরাও সেই তর্ক করে যাচ্ছি, এই রকম কিন্তু বিষয়ের মধ্যে আমরা যাব না, এটা আমরা এড়িয়ে যাব। ঠিক আছে? স্যার ম্যাডাম সম্বোধন করতে হবে ইন্টারভিউয়ারদের, এটা তো খুব কমন একটা বিষয়। ওনাদের থেকে নতুন কিছু জানলে ধন্যবাদ জানাতে হবে। তবে এই ধন্যবাদ জানানোর বিষয়টা একটু বলে রাখি। তোমরা খেয়াল করবে বেশ কিছু ইন্টারভিউয়ের ভিডিও যে আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি, তার মধ্যে আমি খেয়াল করলাম যে যখনই ইন্টারভিউয়াররা কোনো প্রশ্ন করছেন সঙ্গে সঙ্গে পরীক্ষার্থী বলছেন ধন্যবাদ স্যার, বা এই প্রশ্নের জন্য ধন্যবাদ স্যার। এইটা কিন্তু তোমরা কেউ করবে না। এই কথায় কথায় ধন্যবাদ জানানো মানে কোনো কিছুই যেন মনোটোনাস না হয়ে যায়, অতিরিক্ত না হয়। ধরো কথা প্রসঙ্গে ওনারা তোমাকে অ্যাড অন করলেন বা তুমি একটা কিছু জানো না সেটা ওনারা জানিয়ে দিলেন, তখন তুমি বললে যে ধন্যবাদ স্যার, এটা আমার জানা ছিল না। ঠিক আছে? মানে অ্যাপ্লাই ইওর কমন সেন্স। এরপর দেখো, প্রশ্নোত্তর চলাকালীন মনোযোগ দিয়ে ইন্টারভিউয়ারদের প্রশ্ন শুনতে হবে। এটা কিন্তু একটা বড় গুণ, এটা আমাদের করতেই হবে। যখন একজন প্রশ্ন করছেন আমরা ফুল অ্যাটেনশন তার দিকে দেব। এমন নয় যে আমরা অন্যমনস্ক হয়ে পড়ব বা অন্য কিছু খেয়াল করব। উত্তর দেওয়ার আগে প্রয়োজনে 1-2 সেকেন্ড ভেবে নিতে হবে। ঠিক আছে? উত্তর দেওয়ার সময় খুব দ্রুত কথা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এবার তোমরা খেয়াল করবে আমাদের অনেকেরই এই বৈশিষ্ট্য থাকে যে আমরা খুব দ্রুত কথা বলি। এটা ছোটোবেলা থেকেই অনেকের অভ্যাস হয়ে যায়, আবার অনেকে আমরা খুব ধীরে সুস্থে কথা বলি। তো ইন্টারভিউ বোর্ডে আমাদের চেষ্টা করতে হবে যে একটু ধীর লয়ে বা ধীর স্থিরভাবে কথা বলা। কারণ খুব দ্রুত যদি কথা আমরা বলতে থাকি, ইন্টারভিউয়ার যারা থাকবেন তারা কিন্তু এই বিষয়টাকে ধরবেন যে এত দ্রুত আপনি বলছেন, ক্লাসেও কি আপনি এত দ্রুত কথা বলবেন নাকি? তাহলে তো আপনার ছেলে মেয়েরা আপনার কথা বুঝতেই পারবেন না। ঠিক আছে? ফলে যাদের দ্রুত কথা বলার অভ্যাস তারা এই কয়দিনে একটু প্র্যাকটিস করে নেবে যে একটু ধীর স্থিরভাবে কথা বলতে। ওকে? ইন্টারভিউয়াররা যখন কোনো প্রশ্ন করবেন তার উত্তর যেন আমাদের টু দ্য পয়েন্ট হয়। খুব বেশি ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওদিক করে
আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব না। এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। কোনো উত্তর না জানা থাকলে ভদ্রভাবে তা স্বীকার করে নিতে হবে। আমাদের উত্তর না জানা থাকতেই পারে। আসলে এই ইন্টারভিউ কিন্তু তোমার সব কিছু জানতে হবে তার পরীক্ষা নয়। এখানে দেখা হচ্ছে যে অ্যাজ এ হিউম্যান বিইং বা ফিউচার টিচার হিসাবে তোমার পার্সোনালিটি কেমন। তো তুমি যদি কোনো উত্তর না জানো, খুব পরিষ্কার সেটা জানিয়ে দাও যে স্যার এই উত্তরটি আমার জানা নেই, বা ম্যাম এই মুহূর্তে বিষয়টি আমার ঠিক মনে আসছে না। এইভাবে তুমি জানো। অনেকের মধ্যেই আমাদের এরকম প্রবণতা থাকে যে কোনো উত্তর হয়তো আমরা জানি না, সেটাকে ইনিয়ে বিনিয়ে নানানভাবে চেষ্টা করছি দাঁড় করাতে। ভাবছি যে উত্তর না বলতে পারলেই বুঝি ডিসক্রেডিট। প্রথম তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে ইন্টারভিউতে সব কিছু জানতে হবে, সব কিছু পারতে হবে, এটা কোনো ম্যাটার না। আসল হচ্ছে তুমি কোনো বিষয় যদি জানো সেটাকে তুমি কিভাবে উপস্থাপন করছো, বা কোনো বিষয় যদি তুমি নাও জানো সেটাকেও তুমি কিভাবে উপস্থাপন করছো, সেটাই কিন্তু ইন্টারভিউয়াররা দেখতে চাইছেন। ঠিক আছে? ইন্টারভিউ শেষে ধন্যবাদ জানিয়ে আসন থেকে উঠতে হবে এবং ভদ্রভাবে কক্ষ থেকে বিদায় নিতে হবে। ভদ্রভাবে কথাটা আমি কেন বললাম? খুব হুটোপাটা করে তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে যাব না, খুব ধীরে সুস্থে আমরা বেরোবো। আমাদের সামগ্রিক আচরণের মধ্যে, আমাদের যে সামগ্রিক এটিকেটস, তার মধ্যে একটা শিক্ষক সুলভ ভাব যেন ফুটে ওঠে। এবার শিক্ষক সুলভ ভাব ব্যাপারটা কি? আমরা ছোটোবেলা থেকে আমাদের আইডিয়াল টিচারদের আমরা যেভাবে দেখেছি, আমরা কিছুটা সেই রকমই হওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এবার দ্বিতীয় যে বিষয় তা হচ্ছে প্রশ্নোত্তর বা ইন্টারাকশন। এই প্রশ্নোত্তর বা ইন্টারাকশনকে আমরা কয়েকটি ভাগে দেখতে পারি, যেমন নিজের সম্পর্কে বা অ্যাবাউট ইয়োর সেলফ, নিজের শিক্ষা জীবন বা ওন অ্যাকাডেমিক্স, নিজের বিষয় বা ওন সাবজেক্ট, বিদ্যালয় সম্পর্কিত প্রশ্ন বা স্কুল রিলেটেড কোশ্চেন্স এবং আদার্স। তাহলে চলো এই পয়েন্টগুলো আমরা এক এক করে দেখে নিই। তো প্রথমেই আমরা দেখে নিই নিজের সম্পর্কে বা অ্যাবাউট ইয়োর সেলফ। ইন্টারভিউ দিতে গিয়ে চেয়ারে বসার পর ইন্টারভিউয়াররা প্রথম যে প্রশ্ন করেন তা হচ্ছে আপনার নাম কি। এরপর অনেক সময় জিজ্ঞেস করা হয় যে আপনার নামের অর্থ কী, আপনার বাবার নাম কি। এবং খুব ইন্টারেস্টিং, এটা তোমরা অবশ্যই মাথায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তোমার বা তোমার বাবার নামের সাথে যদি কোনো বিখ্যাত ব্যক্তি বা ঐতিহাসিক ব্যক্তিত্ব বা পৌরাণিক ব্যক্তি বা চরিত্রের নামের মিল থাকে, তবে সেই বিষয়ে জেনে যাওয়ার চেষ্টা করতে হবে। এর পরের যে প্রশ্ন হতে পারে তা হচ্ছে আপনার বাড়ি কোথায়। তো এখানে একটু বলে রাখি যে যখনই জিজ্ঞেস করা হবে যে আপনার বাড়ি কোথায়, উত্তর কিন্তু সরাসরি এবং সরলভাবে তোমরা দেওয়ার চেষ্টা করবে। সরাসরি সরলভাবে মানে ধরো আমার বাড়ি কাঁচরাপাড়ায়, তো আমি বলবো যে স্যার আমি উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া থেকে এসেছি, বা আমার বাড়ি উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ায়। আমি এইভাবে বলবো না যে পশ্চিমবঙ্গের অন্তর্গত উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত বীজপুরের অন্তর্গত কাঁচরাপাড়া থেকে এসেছি, খুব মেকি শোনায়। এই ধরনের কিন্তু কোনো উত্তর আমরা দেব না। একদম সিম্পল কলোকিয়াল, আমরা সাধারণ ইন্টারাকশন যেভাবে করি ঠিক সেইভাবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, শুধু একটু গুছিয়ে। তো এই যে তোমার বাড়ি কোথায়, এ প্রসঙ্গে যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে নিজের এলাকা বা নিজের জেলার সাথে কোনো ঐতিহাসিক ঘটনা বা ঐতিহাসিক ব্যক্তির নাম যদি জড়িয়ে থাকে, সে সম্পর্কে কিন্তু আমাদের ধারণা অবশ্যই রাখতে হবে। যেহেতু আমরা ইতিহাসের ইন্টারভিউ দিতে যাচ্ছি, এটাই যদি কোনো জিওগ্রাফির ক্যান্ডিডেট সেই ইন্টারভিউ দিতে যেত, তাহলে তার এলাকার যে ভৌগোলিক গুরুত্ব সেটা কিন্তু তাকে জানতে হতো। যেমন দেখো, পূর্ব মেদিনীপুর জেলা, মুর্শিদাবাদ জেলা, মালদা বা উত্তর 24 পরগনা জেলা, এই সব জেলার সাথে কিন্তু অনেক ইতিহাস জড়িয়ে আছে। ফলে তোমরা নির্দিষ্ট যে জেলা থেকে আসবে, সেই জেলার বা সেই এলাকার ঐতিহাসিক যে ইম্পর্টেন্সগুলো তা জেনে অবশ্যই আসবে। এর পরের বিষয় হচ্ছে নিজের শিক্ষা জীবন বা ওন অ্যাকাডেমিক্স। এখানে যেমন মাধ্যমিক থেকে মাস্টার্স পর্যন্ত কত পার্সেন্টেজ পেয়েছো সেটা কিন্তু একদম পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে, যেন দ্বিতীয়বার ভাবতে না লাগে। আমি শুরুতেই বললাম যে আমি দুবার ইন্টারভিউ ফেস করেছি এসএলএসটির, এবং দুবারই আমাকে এই কোশ্চেনটা কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার মাধ্যমিক থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত পার্সেন্টেজ বলুন, কত পার্সেন্ট পেয়েছেন। এবার সেখানে গিয়ে যদি একটু আমতা আমতা করতে হয়, ভাবতে হয়, এটা কিন্তু একটা ডিসক্রেডিট। এটা একদম আমাদের পরিষ্কার মাথার মধ্যে যেন থাকে। নেক্সট হচ্ছে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কোন বছর কমপ্লিট করেছো, বিএড কোন কলেজ থেকে পাশ করেছো বা কোন সালে পাশ করেছো,
কলেজের প্রিন্সিপাল কে ছিলেন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, এই জন্য আমি এই প্রশ্নটা রাখলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে সময় আমি পাশ করছি সে সময় কে ছিলেন, বা আচার্য কে ছিলেন? অনেক সময় খুব ট্রিকি কোশ্চেন করা হয়, আচার্য ব্যাপারটা কি? নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেকেই জানো যে আমাদের পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হচ্ছেন রাজ্যপাল। তো এখন তো ইন্টারনেটের যুগ, কোনো অসুবিধা নেই ডেটা বের করা। আমরা যে সময় ইউনিভার্সিটি থেকে পাশ করেছি সেই সময় রাজ্যপাল কে ছিলেন একটু দেখে নিলেই হয়। এরপর দেখো, মাস্টার্সে তোমার স্পেশাল পেপার কী ছিল? এটা বেসিক্যালি 11-12 যারা ইন্টারভিউ দিতে যাবে তাদের জন্য এই কোশ্চেনটা হতে পারে। 9-10 জন্য নাও হতে পারে, আবার হতেও পারে, কারণ আমরা সবাই মাস্টার ডিগ্রি কমপ্লিট প্রায় করেছি, অধিকাংশই 98%। ফলে এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে যে মাস্টার্সে তোমার স্পেশাল পেপার কী ছিল। এবং যখনই তুমি স্পেশাল পেপার বলবে সেখান থেকে একটা বিষয় হতে পারে যে কেন তুমি এই স্পেশাল পেপার চুজ করলে, তো সেটা তুমি মাথায় রাখবে যে কেন তুমি নিয়েছিলে। আর সেই স্পেশাল পেপারের ওপরে 2-1টি বইয়ের নাম কিন্তু তোমাকে জেনে যেতে হবে, জিজ্ঞেস করতেই পারে। ওকে, তাহলে এই হচ্ছে নিজের শিক্ষা জীবন। এরপর হচ্ছে নিজের বিষয়, ওন সাবজেক্ট, মানে আমরা যে বিষয়ে পরীক্ষা দিয়েছি, যে বিষয় নিয়ে পড়াশোনা করেছি সেই বিষয়। তো সেখানে ইতিহাসের পরীক্ষার্থী হিসেবে আমাদের প্রাচীন, মধ্য, আধুনিক ভারতের ইতিহাসের ওপর অন্তত 2জন করে অথেন্টিক লেখকের বই সম্পর্কে কিন্তু ধারণা নিয়ে যেতে হবে, অবশ্যই নিতে হবে। প্রাচীন ভারতের ওপরে 2জন অথেন্টিক লেখকের বই, বা গবেষণাধর্মী খুব গুরুত্বপূর্ণ 2টি বই, মধ্যযুগের উপরে এরকম মানে সুলতানি এবং মুঘল যুগের ওপরে বই, এবং আধুনিক ভারতের ওপরে বই। তবে আমি বেশি জোর দেব আধুনিক ভারতের ওপরে, কারণ ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তাদের আধুনিক ভারতের ওপরে প্রশ্ন করার বা সেই সম্পর্কে জানার ঝোঁক একটু বেশি থাকে। ধরো সুমিত সরকারের বইয়ের কথা তোমরা বলতে পারো, পলাশী থেকে পার্টিশন শেখর বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে পারো। তো শুধু কথার কথা না, সেই বইগুলি সম্পর্কে একটু ধারণা কি আছে সেই বইতে যদি তোমাদের নিজেদের সংগ্রহে থাকে তাহলে তো খুব ভালো কথা। একটু দেখে যাওয়া, বা স্পেশালিটি কি, কেন সেই বইটি তোমার ভালো লাগছে, এই রকম প্রশ্ন কিন্তু করা হতে পারে। আমাকেই জিজ্ঞেস করা হয়েছিল যে শেখর বন্দ্যোপাধ্যায়ের পলাশী থেকে পার্টিশন বইটি কেন আমার ভালো লাগে। তো এই বিষয়ে একটি বেসিক আইডিয়া অবশ্যই আমাদের কিন্তু রাখতে হবে। এরপর যে বিষয়টি তা হচ্ছে ভারত ইতিহাসের বেসিক এবং ফান্ডামেন্টাল কনসেপ্ট যেন আমাদের ক্লিয়ার থাকে। দেখো, বিগত 3-4 মাস তোমরা প্রচণ্ড পড়াশোনা করেছো, প্রচুর এমসিকিউ তোমরা চর্চা করেছো, সাথে টেক্সট বইও হয়তো পড়াশোনা করেছো, এবং তার আগে 1 বছর 1.5 বছর ধরেই তোমরা পড়াশোনার মধ্যেই ছিলে। যারা কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় বসছিলে তারাও বিভিন্ন বই চর্চা করছিলে বা এমসিকিউ চর্চা করছিলে। ইন্টারভিউতে আমার যতটুকু অভিজ্ঞতা, খুব বেশি খুঁটিয়ে এটা কত সালে, ওটাকে বলেছেন, সীমান্ত গান্ধী কাকে বলা হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু করার হবে না, সাধারণত হয় না। কেন হয় না? কারণ ইন্টারভিউয়াররা জানেন যে তুমি তোমার সাবজেক্টের ওপর একটা দক্ষতার প্রমাণ দিয়েই এই ইন্টারভিউ বোর্ডে এসছো। ফলে এখানে যেটা দেখা হবে যে তোমার বেসিক জায়গাগুলো কেমন ক্লিয়ার আছে, বা তোমার ইতিহাসের যে মৌলিক কনসেপ্ট, ফান্ডামেন্টাল কনসেপ্ট বা একটু অ্যানালিটিক্যাল জায়গাগুলো তোমার ক্লিয়ার কিনা। ঠিক আছে, এগুলো জিজ্ঞেস করা হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু তুমি অন্তত এইভাবে ভেবে যাবে। যেমন ধরো, আমি 2-1টা উদাহরণ হিসেবে রেখেছি যে ভারত ইতিহাসের কোন সময় পর্বকে আদি মধ্যযুগ বলা হয় এবং কেন বলা হয়। ঠিক আছে, আমরা জানি যে গুপ্ত যুগের পর থেকে যে সময়টা শুরু হচ্ছে আদি মধ্যযুগ। কেন? বা চিরস্থায়ী ব্যবস্থা পরবর্তীতে ভারতের অন্যান্য অঞ্চলে কেন প্রবর্তিত হয়নি? এত ঢাকঢোল পিটিয়ে যে পার্মানেন্ট সেটেলমেন্ট বাংলা, বিহার, উড়িষ্যাতে প্রবর্তিত হলো, তাহলে ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরবর্তীকালে বিভিন্ন ভূমি রাজস্ব বন্দোবস্ত প্রবর্তন করেছিল। চিরস্থায়ী বন্দোবস্ত আর কেন তারা করলো না? বা ভারতীয় রাজনীতিতে গান্ধীজি যোগদানের পর কংগ্রেসের আন্দোলনে কি পরিবর্তন এসেছিল? মানে একটু ভাবনা চিন্তা করার বিষয়, খুব কঠিন কিছু না। যার বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে সে কিন্তু এগুলোর উত্তর খুব ঠান্ডা মাথায় আরামসে দিতে পারবে। তো তোমরা ইন্টারভিউয়ের আগে চেষ্টা করবে যে এই রকম অ্যানালিটিক্যাল বিষয়গুলোকে একটু ক্লিয়ার করে যেতে। আর একটি বিষয় খুব ইম্পর্টেন্ট, তা হচ্ছে বিভিন্ন যে ঐতিহাসিক গোষ্ঠী তাদের সম্পর্কে ধারণা কিন্তু পরিষ্কার থাকতে হবে। মানে সাম্রাজ্যবাদী ঐতিহাসিক বা জাতীয়তাবাদী ঐতিহাসিক, কেমব্রিজ গ্রুপ অফ হিস্টোরিয়ান, মার্ক্সবাদী ঐতিহাসিক, সাবাল্টান ঐতিহাসিক। হয়তো জিজ্ঞেস করা হতে পারে যে রমিলা থাপারের ভাবনা চিন্তার মধ্যে বা কাজের মধ্যে কোন ধরনের
ঐতিহাসিক গোষ্ঠীর ছাপ আমরা লক্ষ্য করি, বা সাবঅল্টার্ন হিস্টোরিয়ান কারা, বা সাবঅল্টার্ন হিস্টোরিয়ানরা ইতিহাসকে কিভাবে দেখতে পছন্দ করেন। তো আশা করছি এই আলোচনার মাধ্যমে আমি কিছুটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি যে অ্যাজ এ সাবজেক্ট হিস্ট্রি আমরা বিষয়টাকে ইন্টারভিউয়ের জন্য কিভাবে দেখব। ওই যে খুঁটিয়ে খুঁটিয়ে এমসিকিউ ওই রকম প্রশ্ন কিন্তু জেনারেলি ইন্টারভিউতে করা হয় না। হ্যাঁ, এবার কি একেবারেই হতে পারে না? হতে পারে। আমার মনে হয় না সেটাতে সমস্যা হবে, কারণ এই যে লাস্ট কয়েক মাসে তোমাদের যে প্রিপারেশন, সেখানে তোমরা কিন্তু এই সমস্ত ছোটোখাটো উত্তর দিয়ে দিতেই পারবে। শুধু তোমরা একটু ক্লিয়ার করে নাও এই বেসিক জায়গাগুলো, কনসেপচুয়াল জায়গাগুলো। ঠিক আছে, নেক্সট দেখো বিদ্যালয় সম্পর্কিত প্রশ্ন। যেহেতু আমরা স্কুলের টিচিং প্রফেশনে যুক্ত হতে যাচ্ছি, ফলে স্কুল রিলেটেড কোশ্চেন্স কিন্তু হতেই পারে। তো এক্ষেত্রে যারা ক্লাস 9-10-এর জন্য ইন্টারভিউ দিতে যাবে, তারা 6 থেকে 10 পর্যন্ত ইতিহাসের যে স্কুলের সিলেবাস সেই সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া নিয়ে যাবে। আর যারা 11-12-এর ইন্টারভিউ দিতে যাবে, তারা ক্লাস 6 থেকে 12 পর্যন্ত ইতিহাসের যে সিলেবাস সেই সম্পর্কে কিন্তু ধারণা নিয়ে যাবে। আমি বলছি না যে একেবারে বই মুখস্থ করে যাবে। সিলেবাসে কি আছে, যেমন 6-এ ধরো প্রাগ ঐতিহাসিক যুগ থেকে প্রাচীন ভারতের ইতিহাস আছে, 7-এ গিয়ে সুলতানি মুঘল যুগের ইতিহাস মানে মধ্যযুগের ভারতের ইতিহাস, 8-এ যেমন আধুনিক ভারতের ইতিহাস আছে, কোম্পানির শাসন, ভারতের স্বাধীনতা সংগ্রাম, 9-এ আধুনিক ইউরোপের ইতিহাস, ফরাসি বিপ্লব থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইত্যাদি। আবার ক্লাস 10-এ আধুনিক ভারতের ইতিহাস আছে, কিন্তু সেটার আঙ্গিক একটু অন্যরকম। তো সেখানে কোন জায়গা বা কোন সময় পর্বের ইতিহাস আছে সেই বিষয়গুলো একটু দেখে গেলে। আর 11-12-এর সিলেবাসের যে ব্রেকআপ সেটাও একটু তোমরা কিন্তু জেনে যাবে যারা 11-12-এর ইন্টারভিউ ফেস করবে। 11-12-এর সেমিস্টার পদ্ধতি সম্পর্কে ধারণা রাখতে হবে। এটা বেসিক্যালি 11-12-এর যারা ইন্টারভিউ ফেস করবে তাদের জন্য, কারণ তোমরা এখন জানো নিশ্চয়ই যে 11-12-এ টোটাল যে বিষয়টা তা 4টে সেমিস্টারে ভাগ হয়ে গেছে, এবং তার মধ্যে আবার এমসিকিউ থাকে। প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এমসিকিউ থাকছে। ঠিক আছে, ওএমআর শিটে পরীক্ষা দিতে হয়। এই বিষয়গুলো একটু জেনে যেতে হবে। মাধ্যমিক স্তরের বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে ধারণা রাখতে হবে। কন্যাশ্রী, সবুজ সাথী, এই যে সমস্ত প্রকল্পগুলো আছে, অবশ্যই এগুলো সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। তোমরা খুব সহজেই এখন ইন্টারনেট থেকে এই বিষয়ে ডেটা পেয়ে যাবে, খুব একটা কঠিন বিষয় কিছু না। এবং অনেক সময় প্রশ্ন এরকম হতে পারে যে এই যে সবুজ সাথী প্রকল্প, এটাকে আপনি কতটা সমর্থন করেন, বা কন্যাশ্রী প্রকল্পকে আপনি কতটা সমর্থন করেন, এই ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে। এখানে আমি বলছি যে তোমাদের ব্যক্তিগত ভাবনা চিন্তা যাই থাক, তোমাদের যদি এরকম মনে হয় যে সবুজ সাথী প্রকল্পের মধ্যে দিয়ে সরকার ফালতুই পয়সা নষ্ট করছে, সেটা কিন্তু কখনোই বলা যাবে না। যেহেতু সরকারি প্রকল্প এবং আমরা সরকারি বিদ্যালয়ে চাকরি পেতে চাইছি, তাই আমাদের কিন্তু সরকারের এই প্রকল্পকে সমর্থন করে সেই সমর্থনে যুক্তি দেখাতে হবে। যেমন ধরো কন্যাশ্রী যে প্রকল্প, সরকারের উদ্দেশ্য হচ্ছে যে মেয়েদের যেন অল্প বয়সে বিয়ে না হয়ে যায়। অনেক প্রত্যন্ত গ্রামে আমরা দেখি, বা গ্রামের স্কুলগুলোতে তোমরা যখন যাবে নিশ্চয়ই খেয়াল করবে যে ক্লাস 8, 9, 10-এর পরে বহু মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। তো সরকার চেষ্টা করছে যে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে কিছুটা হলেও সেই অল্প বয়সে বিয়েকে আটকাতে। তো এটা কিন্তু সরকারের একটা গুড অ্যাপ্রোচ। তো এই সমস্ত যে যুক্তিগুলো, বা অনেক দূর প্রত্যন্ত গ্রাম থেকে ছেলেমেয়েরা স্কুলে আসে, তারা যদি সবুজ সাথী সাইকেলটা পায় তাহলে তাদের আসতে সুবিধা হয় ইত্যাদি, এই সমস্ত যুক্তি আমাদের দেখাতে হবে, পজিটিভ যুক্তি দেখাতে হবে। নেতিবাচক যুক্তি নিয়ে আমরা কথা বলবো না, ঠিক আছে? এরপর মিড ডে মিল যে স্কিম অনেক দিন ধরে চলছে, এটি একটি সেন্ট্রাল প্রজেক্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। আমি নিজে স্কুলের সাথে যুক্ত আছি, জানি যে সব কিছু এদিক ওদিক চলে যাক, মিড ডে মিল যেন ঠিক থাকে সেই বিষয়টিকে ফোকাস করা হয়। তো এই মিড ডে মিল কবে থেকে চালু হয়েছিল, এর কি যৌক্তিকতা, ঠিক আছে, এই বিষয়ে কিন্তু একদম ক্ল্যারিটি থাকতে হবে। ক্লাস 8-এর পর বহু সংখ্যক ছেলে মেয়ে স্কুল ছুট বা ড্রপ আউট হয়ে যায়। একটা সংখ্যক আমরা দেখি প্রাইমারির পর 5-এ গিয়ে ড্রপ আউট হয়, আর 8-এর পর তো অনেক সংখ্যক ছেলে মেয়ে ড্রপ আউট হয়। তো এই যে ড্রপ আউট সমস্যা, এটার কিভাবে মোকাবিলা করা সম্ভব, তোমার কাছে সাজেশন চাইতেই পারে। তুমি একটা দুটো যুক্তি ভেবে গেলে তাহলে এই ধরনের প্রশ্নকে ফেস করতে সুবিধা হবে। মোবাইল ফোনের আসক্তি, এটা তো একটা ভয়ঙ্কর সমস্যা। তোমরা যখন স্কুলে জয়েন করবে বুঝতে পারবে, বিশেষ করে ক্লাস 10, 11, 12-এর ছেলে মেয়েদের মধ্যে। তো এই মোবাইল ফোনের আসক্তি থেকে ছাত্রছাত্রীদের কিভাবে দূরে রাখা সম্ভব, বা এই রিলেটেড কিছু কোশ্চেন তোমরা একটু ভেবে যাবে। এই স্কুল রিলেটেড কোশ্চেনের মধ্যে আরও একটি বিষয় হচ্ছে
ইতিহাসের শিক্ষক শিক্ষিকা হিসেবে আমাদের যে ভূমিকা থাকে, পার্টিকুলারলি সাবজেক্ট টিচার হিসেবে, সেই রিলেটেড কিছু কোশ্চেন। যেমন ইতিহাস বিষয়কে ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় করার জন্য তুমি কি কি কৌশল ব্যবহার করবে। অবশ্যই কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের ভেবে যেতেই হবে। এই ধরনের প্রশ্ন আমাদের জিজ্ঞেস করা হতেই পারে, তখন যেন আমরা প্রস্তুত থাকি। 2 বা 3টে যুক্তি যেন আমাদের মনের মধ্যে থাকে। তোমার মতে ইতিহাস পড়ানোর মূল উদ্দেশ্য কি হওয়া উচিত? কেবল তথ্য মুখস্থ করানো, নাকি বিশ্লেষণ ক্ষমতা গড়ে তোলা? ঠিক আছে, এই রকম লজিক্যাল কোশ্চেন অবশ্যই তুমি তৈরি করে যাবে। ইতিহাস পাঠে ভিজুয়াল এইডস অর্থাৎ মানচিত্র, ছবি বা আমাদের পক্ষে যদি সম্ভব হয় প্রজেক্টরের মাধ্যমে ভিডিও দেখানো, এই সমস্ত বিষয়গুলো কতটা জরুরি বলে তুমি মনে করো? ঠিক আছে, ইতিহাস পড়ানোর সময় সমসাময়িক ঘটনার সঙ্গে তুলনা করা কতটা দরকারি বলে মনে করো? মানে আমরা ধরো পাস্ট একটা ইনসিডেন্ট পড়াচ্ছি, তার সাথে কন্টেম্পোরারি যে ঘটনা সমাজ রাষ্ট্রে চলছে সেটার তুলনামূলক আলোচনা কতটা জরুরি, নাকি অতীতের ঘটনা অতীতের মতন করেই ছেলে মেয়েদের কাছে পরিবেশন করা হবে? তুমি যদি ফরাসি বিপ্লব পড়াও, ছাত্রছাত্রীদের জন্য কিভাবে পাঠ পরিকল্পনা করবে? লেসন প্ল্যানিং। আমি বলছি না যে লেসন প্ল্যানিং মানে খাতা কলমে টুকে করতে হবে, কিন্তু যে কোনো ক্লাসে যাওয়ার আগে আমাদের তো একটা পরিকল্পনা থাকে, যে কোনো ক্লাস নেওয়ার আগে আমাদের একটা পরিকল্পনা থাকবে যে এই বিষয়টাকে আমরা এইভাবে পড়াবো। তো তোমাকে জিজ্ঞেস করা হতেই পারে, আমি ফরাসি বিপ্লবের উদাহরণ দিলাম, কিন্তু যে কোনো একটা টপিকের উদাহরণ হিসাবে তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে এই টপিকটা তুমি পড়াবে তার আগে তোমার ভাবনা চিন্তা কী থাকবে বা এর আউটকাম কী হতে পারে। ওকে, এছাড়াও শিক্ষক শিক্ষিকা হিসেবে ক্লাসরুম ম্যানেজমেন্ট ও শিক্ষণ পদ্ধতি, এটাও খুব ইম্পর্ট্যান্ট। তো এখানের কিছু কোশ্চেন আমরা দেখে নিই। যেমন ক্লাসরুমে যদি অনেক ছাত্রছাত্রী অমনোযোগী হয়, তখন তুমি কিভাবে তাদের মনোযোগ ফেরাবে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং অনেক সময়ই ইন্টারভিউতে এই প্রশ্নটি কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল। দুর্বল ছাত্র ও মেধাবী ছাত্রকে একই ক্লাসে কিভাবে সামলাবে? দেখো, এই সমস্ত প্রশ্নের একটাই উত্তর হয় না, এক একজনের ভাবনা চিন্তা এক এক রকম হবে। তুমি তোমার মতন করে ভেবে যাবে। এবার ইন্টারভিউ বোর্ডে তোমার উত্তর, তোমার যুক্তি কৌশল কিভাবে হবে তার উপরেই কিন্তু ওনারা তোমাকে যাচাই করবেন যে অ্যাজ এ ফিউচার টিচার তোমার অ্যাপ্রোচটা কেমন। কিছু ছাত্র যদি বারবার হইচই করে, তখন তুমি কি ব্যবস্থা নেবে? এখন তুমি কি লাঠি ধরবে? কর্পোরাল পানিশমেন্ট তো এখন দেওয়া যাবে না। ফলে তোমার বিকল্প পদ্ধতি কি হবে? কিভাবে তাদের শান্ত করবে? কিভাবে তাদের ক্লাসে মনোযোগী করবে? ঠিক আছে, যদি দেখো ছাত্ররা হোমওয়ার্ক করছে না বা নিয়মিত পড়াশোনা করছে না, তখন তোমার পদক্ষেপ কি হবে? চাইল্ড সেন্টার্ড এডুকেশন বলতে কি বোঝো? আমরা বিএডে এইসব জিনিসগুলো পড়েছি, কিন্তু ফলে বিএডের ওই কনসেপ্ট ইন্টারভিউতে কাজে আসতেই পারে। তোমার প্রিয় টিচিং মেথড কোনটি? লেকচার মেথড, ডিসকাশন মেথড, প্রজেক্ট, অ্যাক্টিভিটি বেসড? এবার তুমি যদি বলো যে আমার ডিসকাশন মেথডটাই বেশি পছন্দ, তাহলে জিজ্ঞেস করা হতে পারে যে কেন তোমার পছন্দ বা কেন আপনার পছন্দ। এবার আরও অন্যান্য কিছু প্রশ্ন আমরা দেখে নিই। এই প্রশ্নটা খুব অবভিয়াস, কারণ দীর্ঘদিন এসএলএসটি হয় না। খুব সম্প্রতি যারা মাস্টার ডিগ্রি বিএড করেছে তারা খুব লাকি যে তারা মাস্টার ডিগ্রি বিএড করে একটা পরীক্ষা পেয়ে গেছে। কিন্তু আমি জানি আমাদের রাজ্যের অবস্থা, ফলে দীর্ঘ প্রতীক্ষার পর, অনেক বছর পর আমরা এই একটা এসএলএসটি দেওয়ার সুযোগ পেয়েছি। ফলে ইন্টারভিউ বোর্ডে যখন জিজ্ঞেস করা হবে যে আপনি বিএড কত সালে করেছেন, তার মধ্যে অনেকেরই উত্তর থাকবে এরকম যে 2014 সালে বিএড করেছি। তার মানে তারা 16 সালের পরীক্ষাটায় বসেছিলেন বা বসেছ, কিন্তু অকৃতকার্য হয়েছ, তারপরে আর সুযোগ পাওনি পরীক্ষা দেওয়ার। তো তখন ইন্টারভিউয়াররা জিজ্ঞেস করতেই পারেন যে তাহলে এতদিন আপনি কি করছিলেন? তো আমাদের মধ্যে অনেকেই, যেহেতু আমরা একটা শিক্ষা নিয়েছি, মাস্টার ডিগ্রি করেছি, অন্য কোনো স্কিল আমাদের নেই, ফলে আমাদের কাছে সহজ যে একটা পেশা বা রোজগারের জায়গা তা হচ্ছে প্রাইভেট টিউশন। তার সাথে আমরা হয়তো বিভিন্ন অন্যান্য কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য তৈরি হয়েছি, অনেকে নেট সেট পরীক্ষা দিয়েছি, কোয়ালিফাই করেছি, ইত্যাদি ইত্যাদি বিষয় থাকবে। তো প্রাইভেট টিউশন রোজগারের একটা জায়গা, ফলে সেটা অনেকেরই উত্তর হবে। তো সেই উত্তর দেওয়ার পর কিন্তু এরকম একটা প্রশ্ন হতেই পারে যে প্রাইভেট টিউশন স্কুল টিচারদের কি করানো উচিত? কারণ এটা নিয়ে রাজ্য সরকারের একটা স্ট্যান্ড আছে, নিশ্চয়ই তোমরা জানো। ফলে এখন তুমি বেকার ছেলে বা মেয়ে প্রাইভেট টিউশন করছো, সেটা একরকম, কিন্তু চাকরি পাওয়ার পরে কি তুমি প্রাইভেট টিউশন করবে? এরকম প্রশ্ন হতে পারে। বা অনেকে এরকম তোমরা বললে যে আমরা নেট সেট কোয়ালিফাই করেছি, চেষ্টা করছি,
তো এরকম প্রশ্ন হতে পারে যে কলেজে যদি তোমরা পাও তাহলে কি তোমরা কলেজে চলে যাবে? তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের একটু যেন মাথার মধ্যে থাকে। ওকে, এছাড়াও আমাদের দেশে বর্তমান মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কে, এটা কিন্তু তোমরা একটু জেনে যে, কারণ কেন্দ্রের শিক্ষামন্ত্রী বলে কোনো পদ হয় না, সেখানে হচ্ছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী। তিনি বর্তমানে কে আছেন এটা একটু তোমরা ইন্টারনেটে দেখে যাবে। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী কে সেটা তোমরা জেনে যাবে, রাষ্ট্রপতি বর্তমানে কে সেটা তোমরা জেনে যাবে, এবং রাজ্যপাল বর্তমানে কে অবশ্যই তোমরা জেনে যাবে। আর একটা শুরুতেই বলেছিলাম যে বছর তুমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো সে বছর রাজ্যপাল কে ছিলেন সেটাও কিন্তু একটু তোমরা জেনে যেও, কারণ আচার্য কে ছিলেন এই প্রশ্নটা যদি করা হয় তাহলে তোমরা খুব সহজেই উত্তর দিতে পারবে। অতি সাম্প্রতিক ও পারিপার্শ্বিক ঘটনা সম্পর্কে কিছুটা খোঁজ খবর নিয়ে রাখতে হবে। ধরে নাও তোমরা ইন্টারভিউ ফেস করছো নভেম্বর মাসে, তাহলে যে সময়ে তোমরা ইন্টারভিউ দিচ্ছ তার 15 দিন আগে পর্যন্ত আমাদের দেশে আমাদের রাজ্যে গুরুত্বপূর্ণ যে সমস্ত টুকটাক ঘটনাগুলো বা সেগুলো শিক্ষা সংক্রান্ত হতে পারে বা খুব ইম্প্যাক্টফুল যদি কিছু ঘটনা হয় সেই ঘটনা একটু তোমরা জেনে যেও। কারণ একেবারে আমরা দেশের খবর রাখি না, রাজ্যের খবর রাখি না, এটাও কিন্তু ডিসক্রেডিট অ্যাজ এ টিচার। ঠিক আছে, তো যদি কথা প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় তাহলে যেন আমরা সেগুলোকে ফেস করতে পারি। এখানে আর একটা কথা তোমাদের বলে রাখি যে তোমরা বিভিন্ন প্রশ্নের যেমন উত্তর দেবে সেই উত্তরের সূত্র ধরেই কিন্তু অনেক সময় পরবর্তী প্রশ্ন করা হয়। ওই জন্য খুব বুঝে ঠান্ডা মাথায় তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে আর খুব অনেস্ট থাকার চেষ্টা করবে। ঠিক আছে, পজিটিভ থাকবে, উত্তরের মধ্যেও যেন পজিটিভিটি থাকে আর অনেস্টি থাকে। তোমরা যদি অনেস্ট থাকো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু বানিয়ে মেকি উত্তর দেওয়ার চেষ্টা করলে সেটা কিন্তু ইন্টারভিউয়ারদের চোখে অবশ্যই ধরা পড়ে যাবে। তো যদি ব্যাপারটাকে আমরা কনক্লুড করতে চাই, সাম আপ করতে চাই, তাহলে যেটা বলা যেতে পারে যে ইন্টারভিউ বোর্ড সাধারণত প্রার্থীর মধ্যে যা দেখার চেষ্টা করে তা হচ্ছে তার সাবজেক্টের নলেজ বা বিষয় জ্ঞান, টিচিং মেথড সম্পর্কে তার ধারণা কেমন, ক্লাসরুম ম্যানেজমেন্ট সম্পর্কে তার কেমন ধারণা, কমিউনিকেশন স্কিল কেমন, মানে এই যে তোমরা চোখে চোখ রেখে শান্তভাবে কনফিডেন্সের সঙ্গে মৃদু হাসি মুখে রেখে কথা বলবে, সেখান থেকেই কিন্তু কমিউনিকেশন স্কিলটা উঠে আসবে। ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, এটাও কিন্তু তোমাদের কমিউনিকেশন স্কিলের মাধ্যমেই চলে আসবে। এছাড়াও তোমাদের মনোভাব এবং মানসিকতা মানে অ্যাটিটিউড, ছাত্রছাত্রীদেরকে তোমরা কিভাবে দেখছো বা ভাবছো, অ্যাজ এ প্রফেশন টিচিংকে তোমরা কিভাবে দেখছো, শুধু কি চাকরি করার জন্য স্কুলে জয়েন করতে চাইছো নাকি শিক্ষকতার পেশাকে তুমি ভালোবাসো, সেটাও কিন্তু ওনারা বুঝে নেওয়ার চেষ্টা করতে পারেন। এবং যেটা বললাম যে একটা জেনারেল নলেজ, মানে আমাদের রাজ্যে আমাদের রাষ্ট্রে কি ঘটছে, আমি বললাম যে তোমরা অন্তত 15 দিন আগে কি আশপাশে ঘটেছে সেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলি একটু বুঝে নেওয়ার জেনে নেওয়ার চেষ্টা করবে। এত কিছু বলার পরেও তোমাদের একদম শেষে এসে আমি এটাই বলতে চাই যে কোনো ইন্টারভিউকেই কিন্তু প্রেডিক্ট করা যায় না। এবং খুব মজার একটি ঘটনা দিয়ে তোমাদের সাথে আমি বিষয়টা শেয়ার করছি। আমার 2 বারের ইন্টারভিউয়ের মধ্যে যে বছর আমি 9-10-এর ইন্টারভিউ দিতে গিয়েছিলাম সে বছর আমাকে ইতিহাস থেকে একটি প্রশ্নও কিন্তু জিজ্ঞেস করা হয়নি। এবং শুরু থেকেই প্রশ্নকর্তারা এমন এমন প্রশ্ন করতে লাগলেন, সেই প্রশ্নের মধ্যে সব রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন ছিল, যেমন এমএলএর ফুল ফর্ম কী, এমপির ফুল ফর্ম কী, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। মানে একাধিক রাষ্ট্রবিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত প্রশ্ন আমাকে করা হয়েছিল। এবং তোমরা বিশ্বাস করো আমি তার জন্য একদম প্রস্তুত ছিলাম না। আমি তো ইতিহাস রিলেটেড বিভিন্ন জিনিস বা এই যে আমি তোমাদের যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলোই কম বেশি নিজেও তৈরি হয়ে গিয়েছিলাম। কিন্তু আমার সুবিধা হয়ে গেল এটাই যে তখন সে সময় আমি প্রাইভেট টিউশন করতাম, ইতিহাসের সাথে ছেলে মেয়েদের আমি রাষ্ট্রবিজ্ঞানও পড়াতাম। যেহেতু গ্র্যাজুয়েশনে আমি 300 নম্বরের রাষ্ট্রবিজ্ঞান পড়েছি এবং যেহেতু আমি প্রাইভেট টিউশন করতাম, ফলে তখন সেই সমস্ত বিষয়গুলো একদম আমার মাথার মধ্যে ছিল, ফলে আমার উত্তর দিতে খুব একটা অসুবিধা হয়নি। মানে পুরোপুরি আনপ্রেডিক্টেবল। ওই জন্য তোমরা অনেক কিছু জেনে বুঝে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু যখন তোমরা ইন্টারভিউয়ের কক্ষে প্রবেশ করবে একদম নিজেদের মনকে খালি রাখবে, হালকা রাখবে, বেশি কিছু লোড নেওয়ার চেষ্টা করবে না। কারণ প্রশ্ন যেমন যেমন হতে থাকবে তুমি তেমনভাবে নিজের উপস্থিত বুদ্ধি খাটিয়ে তাৎক্ষণিক যে বুদ্ধিমত্তা সেটার ওপর বেস করে উত্তর দেবে। তাহলে এই ছিল এসএলএসটি ইন্টারভিউ প্রসঙ্গে আমার কিছু মতামত। আশা করি এই ক্লাসটি তোমাদের কিছুটা হলেও সহায়ক হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। বাই।